এটাও সার্কিট ব্রেকার, এটাও সিটি, এটাও সিটি সার্কিট ব্রেকার, এটা হচ্ছে পিটি। তাহলে একবার বলে দিই, আইসোলেটর কিছুই নয়, আইসোলেটর হচ্ছে এক ধরনের সুইচ যেটাকে অন অফ করা হয়। তারপর সার্কিট ব্রেকারের কাজ কি, ধরো সাবস্টেশনে কোথাও ফল্ট এলো, কারেন্ট হচ্ছে ধরো হিউজ অ্যামাউন্ট কারেন্ট, ধরো 100 মেগা অ্যাম্পিয়ার বা 200 মেগা অ্যাম্পিয়ার। এবার 100 মেগা অ্যাম্পিয়ার বা 200 মেগা অ্যাম্পিয়ারকে আমি অ্যামিটারের সাহায্যে মেজার করা সম্ভব নয় কোনোদিন, অত হাই একটা অ্যামাউন্ট কারেন্ট। সেই হাই অল্টারনেটিং কারেন্টটাকে অর্থাৎ এসি কারেন্টটাকে কি করছে, সিটির মাধ্যমে মেজার করতে সুবিধা হয়, যার জন্য আমি কি করি, সিটি ইউজ করছি। আবার এখানেও ধরো আইসোলেটর আছে, এখানেও আমার সেম থাকছে। আইসোলেটর প্রথমে দিলাম, তারপর সার্কিট সেম এখানেও আমি দিয়ে দিচ্ছি আবার একটা। এইভাবে সাবস্টেশন তৈরি করা হয়। এখানেও সার্কিট ব্রেকার, এখানেও কারেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, তারপর আইসোলেটর, সার্কিট ব্রেকার, সিটি, সার্কিট ব্রেকার, আইসোলেটর। এত ইকুইপমেন্ট, এই পুরো টোটাল সিস্টেমটাকে বলা হয় সুইচ গিয়ার সিস্টেম। সুইচ গিয়ার আলাদা করে কিছুই নয়, একটা সাবস্টেশনে আইসোলেটর, কারেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, রিলে, এইগুলো সবকে বলা হয় সুইচ গিয়ার। এবার একটা সাবস্টেশনে কত রকম রিলে ইউজ করা হতে পারে, ওভার কারেন্ট রিলে ইউজ করতে পারি, বা আর্থফল রিলে ইউজ করতে পারি, বা আন্ডার ভোল্টেজ রিলে ইউজ করতে পারি, আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে ইউজ করতে পারি। এতগুলো রিলে ইউজ করা হয়। তাই রিলের কাজ কি, রিলে হচ্ছে ডিটেক্টিং ডিভাইস, মানে কোথাও ফল্ট এলে সেটাকে ডিটেক্ট করতে পারে খুব তাড়াতাড়ি। প্রথমে সার্কিট ব্রেকারকে অপারেট করা হয়, দেন রিলে। প্রথমে রিলে নয়, প্রথমে সার্কিট ব্রেকারকে অপারেট করা হয়, তারপর রিলে। আর এর মধ্যে যেটা মেন পার্ট সেটা আমরা দিইনি, সেটা হচ্ছে একটা সাবস্টেশনে কি থাকবে, ট্রান্সফরমার। ট্রান্সফরমারটা কোথায় থাকবে, একটা ট্রান্সফরমার প্রোটেকশন করতে গেলে সেখানেও, এটা হচ্ছে ট্রান্সফরমার, এখানে আইসোলেটর দিয়ে দাও, এটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার সিম্বল এরকম হয়, ট্রান্সফরমার। এটা কত ট্রান্সফরমার, সাপোজ ধরো প্রাইমারি হচ্ছে 11 কেভি, ঢুকছে জেনারেটিং স্টেশন থেকে 11 কেভি, 132 কেভি আমার বেরোচ্ছে। এই ট্রান্সফরমারটা হচ্ছে ডেল্টা ডেল্টা ট্রান্সফরমার, মানে 3 ফেজ 3 ওয়্যার, 3 ফেজ 3 ওয়্যার ট্রান্সফরমার। এবার ট্রান্সফরমার হচ্ছে মেন পার্ট একটা সাবস্টেশনে। একটা সাবস্টেশনে যদি ট্রান্সফরমার না থাকে তাহলে আমার একটা সাবস্টেশন চলবে না, কারণ আমি একটা ট্রান্সফরমারকে কি করি, ভোল্টেজটাকে বাড়ানো কমানোর জন্য, স্টেপ আপ করার জন্য আমার একটা সাবস্টেশন দরকার। 132 কেভি কোথাও থাকে, এইগুলো কত, এই ট্রান্সফরমারগুলো রেটিং হচ্ছে কোথাও 6.3 MVA থাকে, কোথাও থাকে 10 MVA থাকে। 6.3 MVA একটা সাবস্টেশনের ট্রান্সমিশন লাইনে 3টে থেকে 4টে ট্রান্সফরমার থাকে। এটা হচ্ছে 10 MVA ট্রান্সফরমার, 10 MVA একটা ট্রান্সফরমার। রেটিং সবসময় কিসে করা হয়, কেভিএ তে করা হয়। কেন কেভিএ তে করা হয় একটা ট্রান্সফরমার রেটিং, কারণ একটা ট্রান্সফরমারে এই কারণে, কারণ টোটাল ট্রান্সফরমারের লসটা ডিপেন্ড করে ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং এর উপর। এবার যেহেতু পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, পাওয়ার ফ্যাক্টর মানে কি, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস ফাই। কস ফাইটা কি, পাওয়ার ফ্যাক্টর। এবার কস ফাইয়ের উপর কখনো ট্রান্সফরমার ডিপেন্ড করে না, মানে কার উপর ডিপেন্ড করে, অ্যাপারেন্ট পাওয়ারের উপর। এবার হয়তো তোমরা বলতে পারো ট্রান্সফরমারে তো ইন্ডাকটিভ লোড থাকে, তাহলে ইন্ডাকটিভ লোড কেন দেওয়া হয়? ইন্ডাকটিভ লোড আলাদা জিনিস আর রেটিং আলাদা জিনিস। রেটিংটা হচ্ছে যেমন কোথাও যেমন অল্টারনেটর বা ডিসি মোটর, যে ক্ষেত্রে কি করা হয়, কিলোওয়াট বা মেগাওয়াটে রেটিং করা হয়। তার মানে কি, মেগাওয়াট বা কিলোওয়াটটা কি, কস ফাই, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলে কিলোওয়াট হয়। কিন্তু ট্রান্সফরমার সবসময় কেভিএ তে করা হয়, মানে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং এর উপর, মানে কস ফাইয়ের উপর ডিপেন্ড করে না, মানে শুধু অ্যাপারেন্ট পাওয়ারের উপর ডিপেন্ড করে। ভোল্টেজ অ্যান্ড কারেন্ট মাল্টিপ্লিকেশন করলে যেটা হবে সেটার উপর ডিপেন্ড করে, কারণ টোটাল লসটা ট্রান্সফরমার ডিপেন্ড করে ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং এর উপর।
ভোল্টেজের জন্য যে ট্রান্সফরমারের লস হয় সেটা হচ্ছে হিস্টেরেসিস আর এডি কারেন্ট লস, আর কারেন্টের জন্য এটা কপার লস হচ্ছে। তাহলে একটা সাবস্টেশনের মেন পার্ট কি? ট্রান্সফরমার থাকবে একটা জেনারেটিং স্টেশন থেকে, প্রথমে 11 কেভি যেটা ঢুকছে সেটা আমার 11 কেভি করা হচ্ছে প্রাইমারি সাইডে, সেকেন্ডারি সাইডে কি করা হচ্ছে, নাম্বার অফ টার্নস বেশি থাকে, মানে 132 কেভি এটা ধরো একটা ট্রান্সফরমার, এখানে 11 কেভি ঢুকছে, এটার জন্য কম নাম্বার অফ টার্নস থাকবে। আর 132 কেভি অনেকগুলো লাইন, আমরা জানি নাম্বার অফ টার্নসের উপর ডিপেন্ড করে, এই জন্য অনেকগুলো দেওয়া হচ্ছে 132 কেভি এইভাবে। এবার তারপরে কি করা হয়, তারপরে 132 কেভিটা, এটা আমি ট্রান্সমিশন দেখাচ্ছি টিসিএল এর ট্রান্সমিশন, এখানেও থাকবে সার্কিট ব্রেকার, এগুলো তো সবই সার্কিট ব্রেকার থাকবে, কারণ সার্কিট ব্রেকার ছাড়া কখনোই অপারেট করা সম্ভব নয়, কারণ ইন্টারাপ্ট বা ডিটেক্টিং করতে গেলে সার্কিট ব্রেকার থাকবে। এবার একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনে পাঠাতে গেলে কি করতে হবে, আবার একটা বাসে আমি ফেলবো, সেই বাসটা কি হবে, এটা হলো মেন, তখন আবার এই নিচে থেকে আবার একটা বাস হবে, সেই বাসটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা মুছছি। এবার ওই বাস থেকে কি হচ্ছে, ওই বাস থেকে আমার পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য আরেকটা সাবস্টেশনে, মানে ট্রান্সমিশন থেকে একদম ডিস্ট্রিবিউশনের কাছে ফেলা হবে। আইসোলেটর থাকলো, সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার, আইসোলেটর, সার্কিট ব্রেকার, এটা এর মিডিলে যেগুলো থাকবে সেগুলো একটা করে কারেন্ট ট্রান্সফরমার থাকবে। সিটি, সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, কারেন্ট ট্রান্সফরমার, আইসোলেটর, সার্কিট ব্রেকার, আবার থাকছে সিটি, সার্কিট ব্রেকার, আর একটা থাকছে আইসোলেটর। এবার ফিউজ কি করে, ফিউজ কিছুই নয়, ফিউজ ডিটেক্টিং এবং ইন্টারাপ্টিং করে, আর তার সঙ্গে কি করে, ওভার কারেন্ট ফ্লোটাকে আমার লিমিটেশন করে। অনেক সময় তোমরা হয়তো বলো যে ফিউজ কি করে, ফিউজ শর্ট সার্কিট কারেন্টটাকে আমার লিমিট করে, কিন্তু শর্ট সার্কিট ট্রান্সফারে গেল, আবার সার্কিট ব্রেকার থাকলো, আবার একটা সিটি দিলাম, কারেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, এইগুলো হচ্ছে সিম্বল, এই সিম্বলগুলো মনে রাখতে হবে, সার্কিট ব্রেকারের সিম্বল বা কারেন্ট ট্রান্সফরমারের সিম্বল, এগুলো ভালো করে বুঝতে হবে। তারপরে হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার, তোমাদেরকে বলেই দিলাম একটু আগে পোটেনশিয়াল ট্রান্সফরমারে কি কাজ। আইসোলেটর কনজিউমারে চলে গেল, মানে এগুলো আরেকটা সাবস্টেশন থেকে আরেকটা, ধরো তারপরে যখন দ্বিতীয় সাবস্টেশনে যাবে তখন ওখানে আমার প্রাইমারিতে পড়বে 132 কেভি, তারপরে পড়বে 33 কেভিতে, নিয়ে ওই 33 থেকে 11 কেভি হয়ে আমার ভায়া হয়ে ডিস্ট্রিবিউশনে আসবে। এখানে হচ্ছে একটা সার্কিট ব্রেকার, সেম সার্কিট ব্রেকার, পোটেনশিয়াল ট্রান্সফরমার, আর সাবস্টেশনে আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার, খুব ইম্পর্টেন্ট জিনিস। লাইটিং অ্যারেস্টার কি হয়, প্রত্যেকটা জায়গায় এলএ লাগাতে হবে, তোমার বিভিন্ন জায়গায় এলএ কিন্তু মাস্ট, এলএ লাগাতেই হবে। এলএ জিনিসটা কি, এলএ মানে হচ্ছে লাইটিং অ্যারেস্টার। লাইটিং অ্যারেস্টারের কাজ কি, যখন ধরো বজ্র বিদ্যুৎ হচ্ছে, লাইটিং শাক হচ্ছে, তখন কি হয়, হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ তৈরি হয়, 132 কেভি থেকে হয়তো ভোল্টেজটা চলে যেতে পারে 150 কেভিতে, তখন কি হবে, 150 কেভিতে চলে গেলে সেই ভোল্টেজটাকে কোথায় জায়গা দেবে, সেটা তো সাবস্টেশনকে পুড়িয়ে দিতে পারে, তার জন্য ওইটা কি করা হয়, একদম গ্রাউন্ডে ফেলে দেওয়া হয়। লাইটিং অ্যারেস্টার নামটা হয়তো কঠিন, কিন্তু কিছুই নয়, এক ধরনের আর্থিং এর কাজ করে, অর্থাৎ
গ্রাউন্ড করে দিচ্ছে বাকি ভোল্টেজটাকে। প্রত্যেকটাতেই লাইটিং অ্যারেস্টার লাগানো থাকতে হবে। এখানেও লাইটিং অ্যারেস্টার লাগবে একটা, প্রত্যেকটাতেই লাইটিং অ্যারেস্টার থাকবে। লাইটিং অ্যারেস্টার যদি না থাকে তাহলে একটা সাবস্টেশন আমি কখনোই চালাতে পারবো না। এলে আর এইগুলো হচ্ছে সিম্বল, এইগুলো ভালো করে বুঝতে হবে। তারপরে এখান থেকে আমি চলে যাচ্ছি 132 কেভি, এইগুলো সব এর মধ্যে যত ভোল্টেজ আছে সব 132 কেভি, এগুলো 132 কেভি পার। তাহলে একটা সাবস্টেশনে তো সার্কিট ব্রেকার, রিলে, ট্রান্সফরমার, পোটেনশিয়াল ট্রান্সফরমার, এলে, এইগুলো তো অনেক সব কিছুই থাকে। তাহলে এইগুলো তো আমার একসঙ্গে বোঝা সম্ভব নয়। যার জন্য আমি কি করি, যার জন্য এই পুরো টোটাল সিস্টেমটাকে কি বলা হয়, টোটাল সিস্টেমটাকে বলা হয় সুইচ গিয়ার। এবার আর একটা জিনিস, একটা সাবস্টেশন চালাতে গেলে ব্যাটারির প্রয়োজন। কেন ব্যাটারির প্রয়োজন? ব্যাটারি হচ্ছে একটা সাবস্টেশনকে বাঁচিয়ে রাখতে পারে। অর্থাৎ আমাদের যেমন মানুষের হার্ট, সেরকম একটা সাবস্টেশনে ব্যাটারি হচ্ছে মেন পার্ট। কারণ ব্যাটারি যদি না থাকে, তোমার ধরো আমার ব্যাকআপ পাওয়ার সাপ্লাই, এসি পাওয়ার সাপ্লাই আমার অফ হয়ে গেছে, তখন আমি ব্যাকআপ হিসাবে সুইচ গিয়ার বা সুইচ গিয়ার সিস্টেমটাকে আমি এনার্জাইজ করব বা চার্জ করব, সেটাকে আমি কিভাবে করব? তার জন্য আমি ব্যাটারির মাধ্যমে কি করব, সেই সিস্টেমটাকে পাওয়ার দেবো। তখন ওই সিস্টেমটা আমার আবার ব্যাকআপ দিতে পারবে। ধরো আমার মিজিয়া সাবস্টেশন বসে গেছে বা সাঁওতাল ডি বসে গেছে, আমার পাওয়ার কোনো মতেই কনজিউম করা সম্ভব হচ্ছে না, সেই সময় আমার সুইচ গিয়ারও বসে গেছে, তখন আমি কি করবো, ব্যাকআপ প্রোটেকশন হিসাবে ব্যাটারিকে আমি ইউজ করবো। ব্যাটারি যদি না দিই তাহলে কি হবে, ব্যাটারি না দিলে আমার একটা সাবস্টেশন কখনোই চলতে পারবে না। এবার স্টেশনের মধ্যে প্যানেল বোর্ড থাকে, এবার সেগুলো কিভাবে থাকে সেগুলো আমি সবই আস্তে আস্তে দেখাবো। এটা একটা লেআউট ডায়াগ্রাম, আমি বেসিক ধারণা দিলাম যে এই লেআউট ডায়াগ্রামটা একটা সাবস্টেশনে কি কি থাকে। আবারও বলে দিচ্ছি, সার্কিট ব্রেকার থাকে, আইসোলেটর থাকে, সিটি থাকে, পিটি থাকে, তারপর আর্থিং ট্রান্সফর্মার থাকে, পোটেনশিয়াল ট্রান্সফর্মার থাকে, আর ট্রান্সফর্মার তো মেন থাকে। এই কটা জিনিস নিয়ে হচ্ছে একটা সাবস্টেশন। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, সাপোজ ধরো এটাকে আমি 33 কেভি লাইন হিসাবেই ধরি। এবার 33 কেভি লাইন হিসাবে আমি কনজিউমারে কি করে ফেলি দেখো, সেম আইসোলেটর দিলাম, লম্বা লাইন। এবার কনজিউমারে ধরো আমার একটা, ধরো যে কোনো একটা জায়গা, বীরভূম বা বাঁকুড়ার একটা কোনো জায়গাতে আমি সাপ্লাই দিতে হবে, সেগুলো কনজিউমারের ডিস্ট্রিবিউশনে কিভাবে যায় দেখো। এটা সাপোজ ধরো 33 কেভি বাস বা 11 কেভি বাস, 11 কেভি বাস। এবার এইখান থেকে আমার কিভাবে পাওয়ারটা যাচ্ছে সেটা এখন দেখতে হবে। সার্কিট ব্রেকার, সিটি, আইসোলেটর, সিটি, সার্কিট ব্রেকার, কারেন্ট ট্রান্সফরমার, আইসোলেটর, এগুলো আমি দিলাম। এটা ধরো আমার 11 কেভি লাইন। এবার কনজিউমার অর্থাৎ ডিস্ট্রিবিউশন লাইনে কিভাবে যাচ্ছে এটাই আমার দেখার বিষয়। 11 কেভি লাইন এবার আমার ডিস্ট্রিবিউশনে কিভাবে যাচ্ছে, সাপোজ ধরো একটা কোনো জায়গায় আমার 11টা ফিডার আছে। ফিডার বলতে কি, ফিডার কিছুই নেই, ফিডার হচ্ছে একটা কন্ডাক্টর। সেম একটা আইসোলেটর দিলাম, একটা কারেন্ট ট্রান্সফর্মার দিলাম, একটা সার্কিট ব্রেকার দিলাম, আবার একটা আইসোলেটর দিলাম যাতে ফল্ট কারেন্টটা না ঢুকতে পারে, তারপর কনজিউমারে চলে গেল 11 কেভি মানে ট্রান্সফরমারে। এবার ট্রান্সফরমার থেকে সেটা 440 ভোল্ট হচ্ছে, সেটা তোমরা জানো। সাপোজ ধরো 11টা ফিডার, একটা ফিডার, আবার একটা দিলাম সিটি, সার্কিট ব্রেকার দুটো, আবার দাও আইসোলেটর, কারেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, আইসোলেটর, চলে গেল। তাহলে এইগুলো এক একটা ফিডার, একটা ফিডার, দুটো ফিডার, তিনটে ফিডার। তারপরে আবার 4 নম্বরে একটা ফিডার, দুটো সার্কিট ব্রেকার, চারটে, পাঁচটাই ধরো, আইসোলেটর দিলাম, কারেন্ট ট্রান্সফর্মার দিলাম, সার্কিট ব্রেকার দিলাম, আইসোলেটর দিলাম। এগুলো সব কি এক একটা 11 কেভি করে ফিডার। নাম দিয়ে দাও, আইসোলেটর, সিটি, সার্কিট ব্রেকার,
আইসোলেটর, আইসোলেটর থ্রু 11 কেবি লাইন, এগুলো কোথায় চলে যাচ্ছে না ট্রান্সফরমারে চলে যাচ্ছে ডিরেক্টলি, এক একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমার থেকে আমার বেরোচ্ছে, ট্রান্সফরমার দিয়ে দাও, এগুলো এক একটা হচ্ছে ট্রান্সফরমার। এগুলো কি ট্রান্সফরমার? এইগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আইসোলেটর, সিটি, সার্কিট ব্রেকার, আইসোলেটর, এটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার ট্রান্সফরমার আইসোলেটর, কারেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, আইসোলেটর, আইসোলেটর, কারেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, আইসোলেটর, দাও, আইসোলেটর, সিটি, সার্কিট ব্রেকার, আইসোলেটর, এইভাবে আমার থাকে। এইগুলো একটা ট্রান্সফার, তাহলে 11 কেবি এইগুলো সব ফিডার, আমার 11 কেবি ফিডার যাচ্ছে, ডাইরেক্ট 11 কেবি ফিডারটা কি করছে ট্রান্সফরমারে পড়ছে, 11 কেবি ফিডার, ফিডার বলা হয় এগুলোকে, FEEDER, ফিডার। এবার 11 কেবিগুলো বেরিয়ে প্রথমে কোথায় যাচ্ছে ট্রান্সফরমারে, ট্রান্সফরমার থেকে কি করছে, ওইগুলো কি ট্রান্সফরমার বলি আমরা ডেল্টা স্টার, কত ওয়্যার থাকে 3 পেজ 4 ওয়্যার, 3 পেজ 4 ওয়্যার থাকে, 3 পেজটা কি কানেকশন থাকে ডেল্টা কানেকশন, আর আমরা কি জানি স্টার কানেকশন থাকে 4 ওয়্যারটা, কারণ এখান থেকে একটা নিউট্রাল পয়েন্ট বেরোয়, সেই নিউট্রালটাকে আমার বল what are the function of frontal lobe, পুরো বসে বল, tell me two functions of frontal lobe, ঠিক এক্স্যাক্টলি ভাইবা ঠিক এরকম হবে। প্রথমে বলবো ফাংশনস অফ ফ্রন্টাল লোব, যে খুব কমফোর্টেবল বলতে আরম্ভ করলো খুব ভালো, যে যাকে ভয় আছে যে না এর অবস্থা খারাপ তাকে বলবো দুটো বলো, আর অবস্থা খারাপ একটা বলো। ফ্রন্টাল লোব কোথায় থাকে? শো মি ইন ইউর বডি হোয়ার ইজ দিস ফ্রন্টাল লোব ইজ প্রেজেন্ট। কোথায়? এখানে, হ্যাঁ 62, ওকে। কি ফাংশনস? ফ্রন্টাল লোবসের ফাংশনস কে বলতে পারবি? হাত তো 1 2 3 4 5 6 7 8 9 10, দেখ কি অবস্থা দেখ, তুই বল ফ্রন্টাল। হ্যাঁ ফ্রন্টাল লোবের ইমোশন বললে মুশকিল আছে, আর কি বল? ইমোশনস মেন সেন্টার কি বল? হ্যাঁ হ্যাঁ লিম্বিক সিস্টেম, লিম্বিক সিস্টেমের মধ্যে আরো স্পেসিফিক হিপোক্যাম্পাস নয়, অ্যামিগডালা, ইয়েস। ফ্রন্টাল ফাংশনস তুই বল। হ্যাঁ ইউ হ্যাঁ তুই এদিকে করছিস। functions of frontal lobe, anyone? Speech, আচ্ছা ঠিক আছে, speech by which area? It can be speech, yes I agree. Which area? Why came in your mind the speech? Speech is there. Which type of speech? Is the motor speech or the sensory speech? কোশ্চেন এখান থেকে স্টার্ট হবে। ওই যে স্পিচ বলে দিয়েছে, হ্যাঁ বল। দ্যাট মিনস ইউ ডোন্ট নো। হোয়াট টাইপ অফ স্পিচ ইজ দেয়ার ইন দ্য ফ্রন্টাল? মোটর স্পিচ, দ্য বোকাস এরিয়া, দ্যাট ইজ দ্য মোটর। হ্যাঁ বুঝতে পার, বুঝতে পার। তাহলে পড়াশোনা করছিস না, বিপদে পড়বি কিন্তু। ফিজিওলজির মতো সাবজেক্ট যদি পাস করতে না পারিস, এর থেকে লজ্জা কিছু নেই। অ্যানাটমিতে ভাই টাফ আছে, অ্যানাটমি রিয়েলি টাফ। অ্যানাটমিতে এনি গুড স্টুডেন্টস মে ফেল এনি টাইম, ধরে ধরে। বাট বায়োকেমিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিওলজি, ফিজিওলজি সব থেকে বেশি সহজ, সব থেকে বেশি সহজ।
অ্যানাটমিতে চাপ আছে, ভালো ভালো গেছিস, পড়ে গেছিস, এমন একটা স্ট্রাকচার বললো, থট ব্লক হলো, ওখান থেকে কিছু বলতে পারলি না। তুই ওই কী আছে জানি না, আমাদের সময় সব উইন্ডোজ নাম্বার থাকতো, সেকশনস আলাদা থাকতো, আছে তো এগুলো। হ্যাঁ, তাহলে উইন্ডোজে হয়তো টেবিলে একটা গেলাম, একটা টেবিলে একটা কোশ্চেনই জিজ্ঞেস করবে, বা একটা আইডেন্টিফিকেশন, সেটাই বলতে পারলি না, আরেকটা ধরতো জিজ্ঞেস করলো, সেটাও বলতে পারলি না, বা তোর সেই সময় মনে নেই। বাট ফিজিওলজি এরকম ব্যাপার নেই, কনসেপ্ট। এনিওয়ে, so each and every lobe is important for your exam. Remember always the common rule. আগের দিন কি বলেছিলাম? That is a কি বলেছিলাম? কি বলেছিল বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ইউজ ইট অর লুজ ইট, ওটা ডিফারেন্ট ইস এগুলো হচ্ছে যেগুলো any lobes, motor lobes, a frontal lobe, parietal lobe, occipital lobe, temporal lobe, each and every lobe, two things are very common. Number one is primary cortex and associated motor cortex. জীবনে বলিস না, একটা আবার সেন্সেন কালেক্ট করে আর একটা আমাকে প্রডিউস করে প্ল্যান, এক্সিকিউশনস অ্যান্ড ফাংশনস। আমি এখানে হাত দিতে যাব, আমি হাত দেবো বলে ঠিক করলাম, ঠিক যখন করলাম দ্যাট ইজ এ অ্যানাদার থিং। মুভমেন্ট করলাম, দ্যাট ইজ এ কর্টেক্স, বাট আমি ওইখানেতেই হাত দেবো, দ্যাট ইজ এ অ্যাসোসিয়েশন কর্টেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো লোবস মানে আলাদা করে পড়ার কিছু নেই, ইজ ভেরি সিম্পল। ফ্রন্টাল লোবে 4টে এরিয়া আছে, তাই তো? তার মধ্যে আমার মেন প্রিফ্রন্টাল কর্টেক্স, বোকাস এরিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইমারি ফ্রন্টাল কর্টেক্স বা মোটর কর্টেক্স অ্যান্ড অ্যাসোসিয়েশন কর্টেক্স। প্যারাটাল মানে সেন্সারি, প্যারাটাল মিনস সোমাটোসেন্সারি, প্রাইমারি সোমাটোসেন্সারি কর্টেক্স, অ্যাসোসিয়েশন সোমাটোসেন্সারি কর্টেক্স বা সোমাটোসেন্সারি অ্যাসোসিয়েশন কর্টেক্স। হয়ে গেল। সেন্সারি মানে কি, আমার এখানে ডিপ পেন, প্রেসার, টাচ, সব প্যারাটাল লোবে করবে। কোথায় করবে না, এটা পোস্ট সেন্ট্রাল জাইরাস। পোস্ট সেন্ট্রাল জাইরাস ইজ এরিয়া অফ দ্য সোমাটোসেন্সারি কর্টেক্স, আর ইউ ক্যান সে দ্য প্রাইমারি সোমাটোসেন্সারি কর্টেক্স। ইন দ্যাট কেস কি আসবে না, হোমানকুলাস আসবে। যেভাবে ম্যাট রিপ্রেজেন্টেশন আছে ঠিক সেইভাবে হবে। মোটর সিস্টেমও কিন্তু তাই। প্রিফ্রন্টাল কর্টেক্স কেন ইম্পর্টেন্ট? হোয়াট ইজ প্রিফ্রন্টাল কর্টেক্স? হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? হ্যাঁ, কি বল? বিহেভিয়ার, থট, হ্যাঁ, দেন ডিসিশন মেকিং, জাজমেন্ট, থট প্রসেস, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। আমি একটা পরীক্ষায় কোশ্চেন এসছে, একটু ঘুরিয়ে এসছে, এই যে থিঙ্ক করছি, প্রিফ্রন্টাল কর্টেক্স হেল্প করছি, ইজ হ্যাপেনিং। বা যেটা লিখছি সেটা মনে রাখতে পারছি নাকি, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট it is due to this important part, right? So in that case it is essential to understand the lobes. Lobes are very very important, frontal lobe, parietal lobe, etc. কি হচ্ছে এটা? আউট আউট। What is the roll number? 114. 114 absent, out. So this parietal lobe, frontal lobe and occipital lobe is important for your exam, as well as temporal lobe. What is the function of temporal lobe? যদি একটা কথা বলে, sound, auditory, right? Insular cortex, helpful for taste. Gustatory cortex is present in deep of the ears. Bag niye beriye ja, bag ne khata ne out. 1 কত বললি? 114. I will report. Okay. So these each every lobes, whenever you are thinking in your higher function, also important. Relate always the higher function in your clinics, higher functions. এটা কিন্তু জিজ্ঞেস করবে, এনিথিং ইউর ক্রেনিয়াল নার্ভ টেস্টিং, হায়ার ফাংশন ইজ ফার্স্ট। পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস কীরকম আছে, পেশেন্টের থট প্রসেস কীরকম আছে, পেশেন্ট ইজ ডিপ্রেসিভ অর নট, ইচ অ্যান্ড এভরি পার্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো ইচ অ্যান্ড এভরি lobes are important for your exam, especially in viva, especially in viva. Now is today's topic is probably the transmission is very very important, and all কেউ না কেউ এটা অনেকবার বলেছে, তোরাও জানিস। To some extent I will tell something what is
maybe new for you. Maybe new for you is very much important for that. This is the, what is this? Presynaptic, postsynaptic, synaptic cleft, very good. And this is our channels. Key channels এগুলো, কি চ্যানেলস, একটার কালার চেঞ্জ করে দিলাম, দুই একটার সোডিয়াম চ্যানেলস। সাপোজ you are listening my topic, listening, trying to listen to understand. That means you are giving the input signal as a action potential. So in this case, this will come as a action potential in this way, right? Whenever it is action potential is produced, that means sodium ions is inside coming in to make it positive. Now my question is that what is the importance of the calcium inside the cell? Anyone? Vesicles, very good. So some vesicles are there, lots of vesicles are there basically. 100 to 20 vesicles in each and every presynaptic site is present. Inside that, there are different types of neurotransmitter. Very good. Neurotransmitter, lots of neurotransmitters are there. Each and every nerves in our brain, billions of nerves are there to connections with these junctions. Now it is your old memory that what are the types of synapse? What are the different types of synapse? Axonic, axosomatic, means action of one, যদি এটা আমার সেল বডি হয় আর এগুলো কি আমার ডেনড্রাইট হয়, এখান থেকে অ্যাকশন এলো, ঠিক আছে? তাহলে আমার এই যে ডেনড্রাইটটা আছে, তাহলে আমি কি বলছি? অ্যাক্সোডেন্ড্রোনিক, দ্যাট ইজ দ্য মোস্ট কমন. This is the dendrite, another cell agbi, and then this is the dendrite of this, and this action of this like that. So this is the one synapse. So this is called axodendronic synapse. That it can happen like another neural cells is there, and that actions is with the cell body. Tale axosomatic. Another is there is a cell body, and this is a dendrite, and the axons, axonic. Out of them, axodendronic type synapse is very important and commonly seen. তাহলে বুঝতে পারছিস এইটুকু একটা বোর্ডের মধ্যে কত নার্ভের ছবি হয়ে গেল। এরা যত আঁকবি তত কানেকশনস, যত আঁকবি তত কানেকশনস। কত কানেকশন তুই দিতে চাস? কত কানেকশন দিতে চাস? Everything, every type, everything can happen. So these connections are important in our medical science also. যে যত কানেকশনস বাড়াবি সে তত ভালো ক্লিনিক্স বুঝতে পারবি বা ভালো ডাক্তার হবে। কমপ্লিট, এর বাইরে আর কিছু নেই। সো দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার ডে টু ডে লাইফ। ইফ ইউ থিঙ্ক দ্যাট না আমি পরে করে নেবো, হবে না। কেন হবে না? দ্যাট মিনস দিস কানেকশনস অলরেডি in a depression mode, long term depression, that is called LTD. So long term potentiations means strengthening of these areas, strengthening of these areas, strengthening of these areas, strengthening of these areas are very important for our long term potentiations. So long term potentiation is nothing but the strengthening of the synaptic area, synaptic region in the CNS. Simple thing. So whenever you are going throughout a anatomy paper or anatomy books, you are trying again and again and again, then this is happening, the strengthening is happening due to the long-term potentiation already described by early and late, right? Early long-term potentiation, late long-term potentiation, LTP is very important. So these synapses is like that. এটাকে বড় করে আঁকলে এরকম হবে। So these vesicles are requirement for the exocytosis here, fusing here, এখানে fuse করে গিয়ে these neurotransmitter will be released in this area, right?
And this area, the post-synaptic, there some receptors are there, some receptors are there, some receptors are there. In case of long-term potentiations, in case of early detections, that means only the calcium helps to the input of more and more calcium is coming into after the NMDA block. চলে গেল, magnesium এসে গেছে, সরে গেছে magnesium, then calcium is coming into, and then phosphorylations of this receptor NMPA AMPA. So long-term potentiations, মাথাতে রাখবি AMPA and NMDA. Long-term potentiation may come as a short note as well as in viva. So whatever it may be, you are drilling now in this class is the synapse proper, right? This synapse proper is important, that these informations that আমি পড়ছি সেই পড়াটাকে আমার যদি রিটেনশন অ্যান্ড ওয়ার্ক বা কিছু একটা কাজ করব, দ্যাটস অল ডিপেন্ডস আপন দিস সিগন্যাল ইজ কাম, দিস সিগন্যাল in the as a output signal and then the reactions. So that is why these neurotransmitter attach with the specific receptor for that. Now receptors are different due to the different neurotransmitter. Different transmitter means some are excitatory and some are inhibitory. That means কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে, যে দরকার হবে, that is excitatory is important, but sometimes it is also required that inhibitory is important. Why? You know already. Get theory. What is happening? Happening such like that. Inhibitory GABA, as well as in case of when your dorsal roots are coming down, then some get theory আমি এখানে ঘষলাম. What is happening? Inhibitory interneurons. Simple thing is neurotransmitter. And this not only present in the brain, it is present in the CNS all over that. Because it's present in your spinal cord also. এই যে আমরা বলছিলাম না যে ফার্স্ট ডিগ্রি নিউরন, সেকেন্ড ডিগ্রি নিউরন কানেক্টেড উইথ দ্যাট, কানেকশন করে কোথায় হচ্ছে? এখানে সাইন্যাপসিকও হচ্ছে। Now what is the stimulatory? Stimulatory is neurotransmitter stimulatory. That may be কি acetyl, glutamate, yes. Or now whenever you are utter the term acetylcholine is acts in both excitatory and inhibitory both. Don't first time you don't tell. You can take glutamate, sir, excitatory, inhibitory, sir, GABA. Simple. So in that case, serotonin also inhibitor. Serotonin also a specific inhibitor, an important inhibitor. এই যে কিছু কিছু আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ আছে না খুব ডিপ্রেশনে ভুগছে, serotonin level is কম, serotonin level is less in the synaptic cleft. Serotonin level is less in the synaptic cleft, and that's why some of the students may be prescribed by the selective serotonin reuptake inhibitors. I am not coming details, but still till now what is happening, action potential coming and then calcium enters, then this is helpful for calcium for here. Now the question is that বলো না ছেড়ে পড়ানো যায় না। Now this will come here, এমনি চলে আসবে? No, there is some protein that is called dock protein or docking protein. এটাকে বলা হয় docking protein, DOCKIN, docking protein. Docking protein is present in the membrane, inside the membrane of that, and then this vesicle will come contact with this protein before the exocytosis. If you can remember, you can tell, otherwise you can forget, no problem. Just like that the calcium is help for the exocytosis to the release of different neurotransmitter in the synaptic cleft. Synaptic cleft is a very microscopic area. এতটা বড় নয়, microscopic area, very small, nanometer আছে, 1 to 2 nanometer, 1.5 to 3 nanometer only, nothing else. This is microscopic. Problem is that if you release the neurotransmitter, different types of neurotransmitter after the exocytosis, the neurotransmitter must be returned back to the presynaptic. নইলে একটা কাজ করার পর আর করতে পারছে না, এটা হতে পারে। বা if it is release is less, then the action of this way will be less. So in the presence of this neurotransmitter in the synaptic cleft, three things can happen. Three things. One is diffusion,
One is diffusion. Diffusion মানে কি না, এগুলো সব এগুলো বেরিয়ে গেল, কোথায় গেল কোনো ঠিক ঠিকানা নাই। আর হোয়াট ইজ দিস? দিস এরিয়া ইজ এ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, নাথিং এলস। ফ্লুইডের মধ্যে ডিজলভ হয়ে গেল, ডিফিউশন। নাম্বার টু, এনজাইমেটিক ডিগ্রেডেশন। এনজাইমেটিক ডিগ্রেডেশন, মনে রাখ, রিআপটেক। দিস রিআপটেক ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে বললাম, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। রিআপটেক মানে কি? There is some reuptake channels are there in the presynaptic membrane. So this, after the use of this neurotransmitter, যেটা যার দরকার হলো, then this will return back by these reuptake channels into the presynaptic knob. চলে গেল আবার। এইখানেতেই খেলা হচ্ছে সেরোটোনিন বলে তুই বুঝতে পারবি। Suppose this neurotransmitter releasing is a serotonin, patient is suffering from anxiety, depression, mood disorder, etc. And serotonin has huge role to maintaining this problem, maintaining or recovering this problem. So now question is that serotonin must be increased level in the synaptic cleft. বেশ কিছুক্ষণ ধরে থাকতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে এই যে রিআপটেকটাকে ব্লক করে দিতে হবে। That's why it is called selective serotonin reuptake inhibitor. অনেকের বাড়িতে দেখবি অনেকেই খায়, SSRI বলা হয়, selective serotonin reuptake inhibitor. রিআপটেক ইনহিবিটর মানে এটাকে ইনহিবিট করে দিল, তাহলে কি রিআপটেক হতে পারবে? নো। So there is no question of reuptake. If there is no reuptake, then not enzymatic degradation, but the diffusion is very less. So the number of molecules of serotonin in the synaptic layers will increase, and that is our target. So that is important for our medicine also. So synapse is very important for our medicine also. Now this very small part of the neurotransmitter causing the is a part of diffusions. Second is two, enzymatic. What do you mean by that? Some enzymes are there. Suppose acetylcholine esterase is breaking the acetylcholine in the acetate in the choline. Acetate will gone, চলে যাবে, diffuse হয়ে নষ্ট হয়ে যাবে। choline will come back to the hair for the resynthesis of the acetylcholine. তাহলে কত কিছু ঘটনা ঘটছে সাইন্যাপসের। Not only the signal transductions, it also happening day-to-day life and daily life for the reuptake as well as enzymatic degradation for the preparation of the neurotransmitter inside the presynaptic knob. That's very important point. That is an important clue that is not written, probably not your book. So this, in this way, that means not only neurotransmitter is important, is right. Amount is important. Number of receptor in the postsynaptic membrane is important. How it is reuptake is also important. Enzymatic degradation also very much important. Like example is the acetylcholine. If present in acetylcholine, so some enzyme will come to attack this and then break into the acetate and choline. Choline is come back inside this cell. That means presynaptic neurons, and then again it will form with connected with acetate to acetylcholine formation and inside the vesicle stay হয়ে গেল। Then action potential will come, calcium channel voltage gated. These calcium are voltage gated calcium channel, voltage gated calcium channel, voltage gated calcium channels. কেন না? আমার পজিটিভিটি বাড়ছে, ডিপোলারাইজেশন হচ্ছে, action potential, that means inside the cell is positivity. So these voltage dependent and voltage gated calcium channels will open. Only after that it can cause the release of excitosis of that way by the helping of the docking protein in the presynaptic membrane. যদি মনে থাকে বলবি, নাহলে ছেড়ে দিন। এই যে এক্সোসাইটোসিসের পদ্ধতিটা সেটা খুব কমপ্লেক্স, নট সো ইজি যে এলো লাগলো লেগে গেল তা নয় আর কি। সেটা যদি পড়ে অন্য একটা ক্লাস হয়ে যাবে, দরকার নেই তোদের। So this area is very much important for our learning and memory.
My focus is that আমি যদি একটা পড়া মনে কর তোর একটা চ্যাপ্টার নিয়ে বসলি যে আমি জিআই সিস্টেমটা পড়ব, whenever you are reading a one time reading, suppose you reading the regulation of HCl, very important for GI, you are reading first time, you didn't listen anything in the class. If you listen something, then already some new receptors are already prepared, so that whenever you are dealing with the second time, then the action potential frequency of action potential will be higher. If action potential is higher, then the early LTP is transformed into the late LTP, and the short memory is transformed and registered into the long-term memory. That's why this is happening. বুঝতে পেরেছিস? In this case আমরাও করি এটা। পেডিয়াট্রিক্সে যেমন কোনো জার্নাল ডে টু ডে চেঞ্জ হচ্ছে, রাতেরবেলায় আমি এখনো পর্যন্ত 3 আওয়ার্স পড়ি, হয় 11টা থেকে পড়ছি, 11টা 12টা 1টা, নাহলে 12টা থেকে পড়ছি, 1টা 2টো 3টে 3:30 পর্যন্ত শুই। 3 আওয়ার্স অলওয়েজ অ্যান্ড ডেলি, কালকেও পড়ে এসেছি। সো each and everything is important to increase my level of LTP. is nothing else. কেটা কিছু জিজ্ঞেস করলো বলতে পারছি না, আমি তো আগে পড়েছি মনে নেই, হয় না এগুলো কেন হয়? দ্যাটস ওয়াই AMPA and NMDA receptors is newly recruitment হয়নি। নিউলি রিক্রুটমেন্ট তখনই হবে যখন ইউ আর ডিলিং রিপিটেড ফ্রিকোয়েন্সি ইন স্মল ইন্টারভেল। একটা নার্ভকে বারবার করে স্টিমুলেট করছি, বারবার করে স্টিমুলেট করছি একটা অল্প টাইমের মধ্যে, সেইটার যা লং টার্ম পরিসিশন হবে। আর একটা নার্ভকে স্টিমুলেট করছি আমি 5 দিন পরে একবার বললাম, আবার একবার 1 মাস পরে বললাম, রিটেনশন পাওয়ার উইল বি লেস। And in exam also, whenever you are thinking, learning and memory is coming into your paper, ask me. That is the output. That is the output of your receptor level in the synaptic level. So my question is that not for this class only, for your paper, and they are writing anything in question answer, synapse, what is synapse is very easy for you. My focus is that the learning and memory is important in our medical science. And so go through the book, and each and every time, every alternative day you can repeat the subject, then only you can accustom and you can adapt and you can register that memory into a long-term memory, and that's why only you can apply in your medical science. আমি যেটা পড়ছি রাতের বেলায় আমি সেটা তো অ্যাপ্লাই করবো, নইলে আমার কি লাভ? I will apply. Vaccines different, আমার যেটা পড়াশোনা থাকে, vaccines related changes, different guidelines, different types of physiological changes, etc. Physiology is a medicine. Without knowing physiology, you can't do any medicines. মুখস্থ করে মেডিকেল সায়েন্স হবে না। এখন আরোই হবে না, কোভিড পুরো সিচুয়েশন আলাদা করে দিয়েছে। Due to the COVID, the post-COVID area, the scenario all over humans immune system is altered হয়ে গেছে। যে ভাইরাল ফিভারগুলো আগে 3-4 দিনে ভালো হতো, তারা 8-9 দিনেও ভালো হচ্ছে না। সিম্পল ভাইরাল ফিভার, নাথিং এলস। ইনফ্লুয়েঞ্জা, প্যারাইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা A, ইনফ্লুয়েঞ্জা B, প্যারাইনফ্লুয়েঞ্জা, everything is we are getting in the viral panel. So your tough time is coming. তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফিফথ ইয়ার এখন কেউ কিছু বললো না, ইন্টার্নশিপ কেউ কিছু বললো না, দেন হোয়াট ইউ উইল ডু? যারা মনে করো এখনো ভাবছিস যে কি সব স্যার বলছে, কিছু ব্যাপার নেই, 5 বছর পরে তোদেরকে আমি দেখতে চাই হোয়ার ইউ আর। ঠিক এক্স্যাক্টলি এই ফিসিসটা হচ্ছে। অলরেডি যারা গড়িদেবী থেকে পাস করে গেছে পাচ্ছে না, 4টে সিটের জন্য 206 জন ইন্টারভিউ দিতে যাচ্ছে ফর অনলি হাউস স্টাফ। So that is a job crisis also, like engineering. So if you are confident, if you can treat your patient, don't care, just sit with a chair and stethoscope, you will acquire everything and day by day knowledge. এমন নয় যে তুই জেনেই বসবি, আমরা জেনে বসিনি, এখনো আমি ডেলি শিখি, each and every day we learn. So this concept is not only for your teaching, this concept is for, my focus is that রেগুলার টিচিং হ্যাবিটস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডাক্তারিতে যখন চলে এসছিস বইটা পড়তে হবে। ইফ ইউ রিড এগেন অ্যান্ড এগেন, ইউ উইল ডেফিনেটলি ইউ ক্যান রাইট সামথিং ইন ইউর এক্সাম পেপার, ডেফিনেটলি। এতটা তোদের বুদ্ধি বা একটু কম নয় যে পড়ে এলি তাও এখন বলবি যে স্যার এতগুলো জিনিস কী করে মনে রাখবো। ইয়েস, দ্যাটস ওয়াই টাইম অ্যান্ড ইউ হ্যাভ টু ফিক্সড অ্যান্ড পয়েন্টস মেমোরাইজ পয়েন্টস। These questions are there
these 3 points are very much important for me. সেইটা পড়ে পরীক্ষায় এসে লিখতে হবে point wise, and that points must be right. Whenever you are writing, this again is action potential is given. Whenever you are listening, suppose এখানে হয়তো 10-12 জন আমার এই আজকে লেকচারে শুনছে, only 10 to 15, I know. So only that phase it action potential is already starting. After that, if you go through a good books or go through these Facebook videos, then only again this action potential will come. Then only you can recapitulate and rememorize in this synaptic area. Neurotransmitter must be go through the 3 phases, like diffusion, enzymatic degradations, and reuptake is important. এমন হতে পারে না যে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়ে গেল তাহলে শেষ হয়ে গেল সব, তাহলে এই এখানকার স্টোরটা তাহলে কি করে হবে? That will happen after the enzymatic degradation, some chemical products, those are broken out, then come to this presynaptic area as well as reuptake area. So that is important also clinical. I am giving example as SSRI is very important and common medicine for the anxiety and the depression. Any depression patient is taking SSRI, confirm 100% sure. কেউ আছিস খাস? কে আছিস? আছিস কেউ? নেই. So this selective serotonin reuptake inhibitor is happening in this level. So this level is important. Reuptake is inhibition, means reuptake করতে দেব না. That means that person's body wanted more serotonin in the synaptic cleft. বেশি পরিমাণ synaptic আমার ক্লেফটে সেরোটোনিন চাই। So reuptake কে আগে আমি ব্লক করে দিলাম। So that's why synapse is very important. Now the question is that what are the different types of synapse already described? Another types of synapse are there. One is chemical synapse, another is electrical synapse. Not so big issue, it's very easy. বুঝতে পেরেছিস? সাইন্যাপসটা এতটাই সহজ, প্রথম দিকে সেটা যেতে চান না, যখন নিউরোলজিক্যাল করতে যাবে, if you know everything about synapse, anything neurological you can utter the synapse postsynaptic, then he or she can ask, what do you mean by EPSP? What do you mean by EPSP? That means you know about everything about the EPSP. That's why you are terming that the postsynaptic means. So there is called excitatory postsynaptic potential. What does it mean? Another is IPSP. এগুলো মুখস্থ করা জিনিস নয়, ইটস ভেরি ইজি। ইপিএসপি কোনটাকে বলে? যখন রিসেপ্টর লাগলো, receptor connection with the neurotransmitter, then these channels will open. Mainly these are the anotropic channels are there. Then the channels is coming entry of that sodium আসবে, সবকিছু আসবে, calcium আসবে. That is happening in the LTP also. And then this create a potential, and that is called excitatory by excitatory neurotransmitter. What do you mean by inhibitory? Inhibitory means কি হবে? either potassium বেরিয়ে যাবে আর নইলে ক্লোরিন ঢুকবে. That means negativity inside the postsynaptic cell will occur. কিভাবে হতে পারে? একটা হতে পারে আমার পটাশিয়াম বেরিয়ে গেল, একটা হতে পারে আমি ক্লোরিনকে ঢুকিয়ে দিলাম. That's happening due to the inhibitory neurotransmitter, and that causing the inhibitory postsynaptic potential. Very easy. দিতেই পারে EPSP. What is EPSP? What is IBSP? বা দিল যে ডিফাইন, এখানে একটা ছবি এঁকে দিলি ছোট্ট করে, then you are seeing this like arrow and you seeing this EPSP. বা একটা কার্ভ এঁকে দিলি, হ্যাঁ, প্ল্যাটু ফেস থেকে গিয়ে এরকম করে স্পাইক দিচ্ছে, থ্রেশহোল্ড লেভেল, হ্যাঁ, রিসেপ্টর পোটেনশিয়াল, জয়েন্ট ফিজিওলজি। তো দিস জয়েন্ট ফিজিওলজি ইজ ইম্পর্টেন্ট. গ্রেডেড পোটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, spike potential, then action potential. Basically spike is the action potential, right? So in this way, this may be excitatory postsynaptic membrane a potential, inhibitory postsynaptic potential. It may come. That's very much important. So in this way you go through your books
I'm not telling now in the exam that you go through the guide on Ganon. No. It's not the important thing is that to cover all the subjects and topics is very much important. And you probably given suggestions also, na? Suggestions? Suggestion থেকেই দেবে question. কিন্তু প্রফে তো তা হবে না। প্রফে তো স্যার নেই আমরা নেই। So that's very important. Anyway, whatever may be the suggestions, you will go through these all the questions, some knowledge will acquire. Some knowledge will acquire and that knowledge can be transmitted to any other questions also. কথাটা হচ্ছে যে প্রতিটা কোশ্চেন যে পারফেক্টলি লিখতে হবে তা নয়, সম্ভব নয়, এটা প্র্যাকটিক্যাল। কিন্তু একটা কোশ্চেনের মধ্যে একটা বেসিক জিনিস থাকে সেটা তো বলতে হবে। তুই এখন পোস্ট সাইনেটিক মেমব্রেন বলতে গিয়ে তুই হার্টে ঢুকে গেছিস, হার্টে গিয়ে তুই নানা রকমের কেমিক্যাল বলছিস, পাম্প করে পরে কার্ডিয়াক আউটপুট লিখছিস, লিখেছি এগুলো আগের বছরে দেখেছি আমরা, সে লেখা বাড়িছে। তাহলে কি স্যার তারা ভাবে যে আমরা কিছুই পড়ি না? একদমই না, দ্যাট ইজ দ্য রং। সবসময়তেই যদি মনে হয় যে ওই কোশ্চেনের ওই অ্যান্সারটা হাইলাইটেড, দেন কিপ ইট এ মার্ক, একটা দাগ দিতে পারিস, কোনো অসুবিধা নেই। যে ইউ আর ট্রাইং টু হাইলাইট মি, দেখো আমি এটা জানি, রাইট? আমি যখন কোনো এলটিপি কোনো যদি আমি একটা প্রোনাউন্সিয়েশন পাই, তাহলে আমি কতগুলো কথা জানতে চাইবো। কী কথা জানতে চাইবো? আমার আম্পা, আমার এনএমডিএ, আমার গ্লুটাম রিসেপ্টর আছে কি নেই, ছবি থাকলে তো ইটস গ্রেট থিং। And always try to schematic in very short. Okay, so two types of synapses are there. One is chemical synapse and another is electrical. Now problem is that in our human body electrical synapse is very less, not required. Why? Anyone? কেন দরকার নেই, বা দরকার থাকলেও সব জায়গাতে নেই কেন? Why it is not present in all our body? Electrical synapse goes through not this synaptic cleft or synaptic space is not there. This is only a gap junctions. Electrical impulse or electrical is passing through a gap junctions between the knobs, between two knobs. Again at a gap, again at a gap, again at a gap junction, at a gap junction. But problem is that this is very fast and that may cause presynaptic to postsynaptic as well as postsynaptic to presynaptic. দুদিকেই যেতে পারে and very fast. চিন্তা কর, যদি আমার মনে কর আমার একটা জিনিস খুব মাইনরলি করতে হবে, এই যদি ফাস্ট কি করে সবসময় করবি, হ্যাঁ? It is present in the mainly our brain stem to maintain our electrical activity of heart, vitals. That's very important. So chemical synapse is present in our body. যদি কখনো কেউ জিজ্ঞেস করে, এটা অনার্স লেভেলে গেলে কাউকে জিজ্ঞেস করবে, নাথিং এলস, সাইনাস সব পাচ্ছিস, তখন ইউ ক্যান হি অর সি ক্যান আস্ক ইউ the electrical synapse is positive. Present is yes sir, yes madam is present, is in the brain stem because it maintains the vital study. That's why gap junctions is important. Gap junction protein very important. But in case of our body, mainly chemical synapse, and this is described as a chemical synapse. This is a chemical synapse, this chemical is coming, not the any electrical activity. Electrical activity coming as a action potential only to recruit or enter into the calcium inside the cell for the exocytosis after binding to the docking protein in the presynaptic membrane. Then only exocytosis occurs, and then after that it, if need, it requirement of that receptor perfectly matching receptor will perfectly match neurotransmitter will bind, and then only these channels will open to enter the sodium and calcium to increase the positivity of the postsynaptic, and that is called EPSP, and then only the response will come. Muscle contraction also. একটা মাসলে আমি হাতটা তুলছি, হোয়াট ইজ হ্যাপেনিং দিস? আমি চিন্তা ভাবনা করলাম, আমার মোটর কর্টেক্স হেল্প করলো, আমার অ্যাসোসিয়েশন কর্টেক্স ফাইবার হেল্প করলো, বাট আমি যখন এটা অ্যাকশনে আমি যখন নিয়ে এলাম, দ্যাট মিনস আমার মাসেল কন্ট্রাকশন এখানে হয়েছে, দ্যাট মাসেল কন্ট্রাকশন ডেন্স আমার অ্যাকশন পোটেন্সিয়াল পেয়েছে, and then EPSP is there, and that is coming as a muscle contraction. Each and every point, and it's very important. So action potential EPSP, action potential IPSP for the inhibitory neurotransmitter. এখান থেকে মনে কর গাবা বেরোচ্ছে, গাবা
So what will happen? It will not allow sodium and calcium inside the cell. It can enter, allow only the chlorine as well as out of the potassium. Potassium barrier and chlorine entry. This is the synaptic transmissions. তাই তো তোদের আজকে সিলেবাসে ছিল। Synaptic transmission is this. খুব কঠিন আছে? কিছুই না। Yes? হার্টের কন্ট্রাকশন, হ্যাঁ কোনটা ইলেকট্রিক অ্যাক্টিভিটি হ্যাঁ অবশ্যই যে কি করে হয় তাহলে দ্যাট ডাজ নট মিন যে হার্টে শুধুমাত্র আমার ইলেকট্রিক্যাল ইম্পালস জন্য হচ্ছে তা নয় দ্যাট মেনটেন vitals are maintained at the brainstem and brainstem not only present that electrical synapses as well as chemical impulse also there কারণ ব্রেনস্টেমের মধ্যে কি হচ্ছিল সেকেন্ড ডিগ্রি ফাইবারগুলো কানেক্ট হচ্ছিল হ্যাঁ অর্ডার নিউরন সেকেন্ড অর্ডার নিউরন ঘুরে যাচ্ছে থ্যালামাসে যাচ্ছে ওখানে গিয়ে থার্ড অর্ডার নিউরন শুরু হচ্ছে ওই প্রসেসটা মনে রাখতে হবে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার অলওয়েজ ইজ ক্রিস ক্রসিং মেডালাতে আমাদের ক্রস করে যায় সো এনি প্রবলেম ইউ আর সিং এনি পেন ইজ দেয়ার ইফ পেন ইজ দেয়ার দ্যাট মিনস প্যারাইটাল লোব অফ দিস এরিয়া this somatosensory area is activating not this area. And that's why in the parietal lobe lesion, parietal lobe problem, accidental, there is a syndrome. কি বলেছিলাম parietal lobe problem একটা syndrome, Jartsman syndrome, oftenly asked in the clinical cases in case of Viva also. So electrical and chemical impulse is important, but in our human body, electrical impulse so not so much important that it is present in only in the brainstem area that may be present but not known now, but almost all the areas up there, and these synapses present in our muscles also. Synapse শুধু আমার যে এতে থাকছে তা নয়, মাসলকে কন্ট্রাকশন করবে, মাসলকে কেমিক্যাল রিলিজ করবে, দ্যাট কানেকশনস উইল বি দেয়ার। তাহলে আমার কি লাগবে ওখানে, কি লাগবে? মনোসাইন্যাপটিক রিফ্লেক্স, পলিসাইন্যাপটিক রিফ্লেক্স, কি জিনিস কোথায় পাচ্ছি ওগুলো? Synapse. All are happening in the synapse and our internal connections is between your synapse, and these connections যত বাড়াবি তত ভালো স্টুডেন্ট ভালো ডক্টর। তুই থিওরিটিক্যাল নলেজ নাও রাখতে পারিস খুব বেশি, বাট প্র্যাকটিক্যালি যদি জানতে হয়, ইফ ইউর স্কিল, সাপোজ ইউ আর ভেরি স্কিলফুল, ইউ ক্যান ম্যানেজ দ্য পেশেন্টস ইন দ্য আইসিইউ। অনেকে আছে যারা কোনো পোস্ট গ্রাজুয়েশন না করে দে আর মাচ মোর এক্সপার্ট because of skill. That is also skill, that is also training, that needs a long term potentiation. সেটা তার লেগেছে, সেই স্কিলটা তৈরি করেছে। আমি এত সেন্টার লাইন করবো, আমি কোথা দিয়ে কোথায় ঢোকাবো, কোন অ্যাঙ্গেলে ঢোকাবো, দ্যাট ইজ এ স্কিল। আমি আজকে দেখলাম কালকে আমি করতে পারবো না, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। সো লাস্ট ওয়ার্ড ইজ দ্য প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো সাইন্যাপস ইন ইউর এক্সাম, কানেকশনস, পুরো বোর্ডটা জুড়ে যদি কোনো নার্ভসে লাগা যায়, all are connected, সবসময় দিয়ে যাচ্ছে, হাত এমনি করছি, বলছি, সবসময় কিন্তু স্পাইক সবসময় হচ্ছে, কারেন্ট অ্যাকশন পোটেনশিয়াল ইজ গোয়িং অন। whenever you are reading journal, in my case journal is very tough, একটা পাতা পড়ার পর কিছু যেন কিছু বুঝলাম না এরকম হয়, আবার একবার পড়লাম খানিকটা হলো, দ্যাট মিনস আর্লি এলটিপি হলো। আমি রেখে দিলাম, দুদিন পর আবার পড়লাম, 3 দিন পর পড়লাম, 4 দিন পর পড়লাম, নাও ইট ইজ স্টোরিং। If then after that I can deliver anything about that topic with taking those things, so that is very much important. So go through your book. This is my last lecture. Probably will be meet in exam only. দেখা হবে শুধু exam. So don't panic. My Viva question is very lower level. You already came across some of the students in my semester. It's very easy, don't be panic, but কিছু পড়ে আসুনি আমি কিন্তু ধরে নেব, আই উইল পিক। তুমি যে কিছু পড়ে আসুনি, স্টেজে মারার চেষ্টা করছো, ওইটি হবে না। নো, এখানে অনেকেই আছে যারা ক্লিনিক্স খুব ভালো করেছে, ইভেন আগের বছর ব্যাচের থেকেও। ক্লিনিক্সে কিন্তু 20-তে 19 দিতেও আমার হাত কাঁপবে না, কিন্তু 20-তে 1 দিতেও আমার হাত কাঁপবে না, ইফ ইউ ডোন্ট নো এনিথিং।
রিনি টেস্ট করতে পারছে না, রিনি করছে, পায়ে ঠুকছে, হতে পারে এরকম। সো ক্লিনিক্স, ম্যাগলয়েডস, হাচিনসন্স 15 বই পড়ে এসে গন্ডগোল করবি। ইফ ইউ থিঙ্ক দ্যাট you are perfectly okay with others clinical, then pray কর যেন আমার কাছে ক্লিনিক্স না পড়ে। That will be very much pathetic for you, because 20 marks is very important in your practical and you can easily achieve. ওখানে কোনো কঠিন কোশ্চেন ধরা হবে না, ওখানে ধরা হবে যে একটা নিজা করে দেখা, হাত সাউন্ডটা শোন, try to listen the bass sound. আমি শুধু দেখবো তোর স্টেথো ধরা, স্টেথো কোথায় রাখছিস, কি শুনলি না, আই ডোন্ট কেয়ার, স্টেথোটাও চলছে নাকি, এভরি স্টেপ ইজ ইম্পর্টেন্ট। তোদের দেখার দায়িত্ব, করার দায়িত্ব এখন ওইটুকুই। তুই হার্টের লাভ ডাব S1 S2 S3 গ্যালোপিং শুনছিস নাকি কেউ জিজ্ঞেস করবে না। But you have to know where it is apex beat point, how it is measured, that's important. Cranial nerves, konta motor, konta sensory, konta both, each and every term is important. Kill your time with your examiner, with your knowledge. Time kill korar পদ্ধতি শিখিয়ে দিয়েছি, টাইম কিল করা আছে, আগ বাড়িয়ে কোশ্চেন অ্যান্সার দিতে যাবি না। Take your time, especially that those questions you know very well. Take your time, very short, ball. That means you are losing the 3 other questions also. I am appointed you for a 1 to 2 minutes slot, and you are taking time 5 minutes, but you are answering. That means in 25 I have to give you 22 or 20 or 23. That's the tactics. But you are dealing in answer. Second question, na sir I'm jai na. So 20, 15, 10, 5, 1, it will come. So go through your books. Physiology pass kora সবথেকে সহজ, অ্যানাটমিতে টাইম দে সবচেয়ে বেশি। বলছি না ফিজিওলজি অনলি 1 to 2 hours পড়তে থাক, ক্লিনিক্সটা দেখতে থাক, নাথিং ভেরি মাচ, খুব বেশি কিছু কঠিন কিন্তু নয়। আর যারা ক্লাস করিস নি, বিগ ট্রাভেল। ইন কেস অফ ইফ ইউ ফেস মি, বিগ ট্রাভেল। থ্যাংক ইউ ভেরি মাচ, দিস মিন্স মাই ক্লাস, দিস মাই লাস্ট ক্লাস। তো এনজয়, হোপফুলি ইউ এনজয়েড মাই ক্লাস। টু সি ইউ ইন দ্য এক্সাম। ওকে, থ্যাংক ইউ। বল, what are the function of frontal lobe? বসে বল। Tell me 2 functions of frontal lobe. ঠিক এক্স্যাক্টলি ভাইবা ঠিক এরকম হবে। প্রথমে বলবো ফাংশনস অফ ফ্রন্টাল লোব, যে খুব কমফোর্টেবল বলতে আরম্ভ করলো খুব ভালো। যে যাকে ভয় আছে যে না এর অবস্থা খারাপ, তাকে বলবো 2টো বলো। আর অবস্থা খারাপ, 1টা বলো। ফ্রন্টাল লোব কোথায় থাকে? Show me in your body where is this frontal lobe is present. কোথায়? এখানে, হ্যাঁ 62, ওকে। কি ফাংশনস? ফ্রন্টাল লোবসের ফাংশনস কে বলতে পারবি? হাত তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখ কি অবস্থা, দেখ 62 এর মধ্যে 10 থেকে 12 জন বলতে পারবি। হাত নামা। তুই বল ফ্রন্টাল। হ্যাঁ, ফ্রন্টাল লোবের ইমোশন বললে মুশকিল আছে। আর কি বল? ইমোশনস মেন সেন্টার কি বল? হ্যাঁ, লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেমের মধ্যে আরো স্পেসিফিক তুই বল। হ্যাঁ, ইউ হ্যাঁ, তুই এদিকে করছিস। functions of frontal lobe,
Anyone? Speech. আচ্ছা ঠিক আছে, speech by which area? It can be speech. Yes, I agree. Which area? Why came in your mind the speech? Speech is there. Which type of speech? Is the motor speech or the sensory speech? কোশ্চেন এখান থেকে স্টার্ট হবে। ওই যে স্পিচ বলে দিয়েছে, হ্যাঁ বল। দ্যাট মিনস ইউ ডোন্ট নো। হোয়াট টাইপ অফ স্পিচ ইজ দেয়ার ইন দ্য ফ্রন্টাল? মোটর স্পিচ, দ্য বোকাস এরিয়া, দ্যাট ইজ দ্য মোটর। হ্যাঁ, বুঝতে পার, বুঝতে পার। তাহলে পড়াশোনা করছিস না, বিপদে পড়বি কিন্তু। ফিজিওলজির মতো সাবজেক্ট যদি পাস করতে না পারিস, এর থেকে লজ্জা কিছু নেই। অ্যানাটমিতে ভাই টাফ আছে, অ্যানাটমি রিয়েলি টাফ। অ্যানাটমিতে এনি গুড স্টুডেন্টস মে ফেল এনি টাইম, ধরে ধরে। বাট বায়োকেমিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিওলজি, ফিজিওলজি সব থেকে বেশি সহজ, সব থেকে বেশি সহজ। অ্যানাটমিতে চাওয়া আছে, ভালো ভালো গেছিস, পড়ে গেছিস, এমন একটা স্ট্রাকচার বললো, থট ব্লক হলো, ওখান থেকে কিছু বলতে পারলি না। তুই ওই কী আছে জানি না, আমাদের সময় সব উইন্ডোজ নাম্বার থাকতো, সেকশনস আলাদা থাকতো, আছে তো এগুলো। হ্যাঁ, তাহলে উইন্ডোজে হয়তো টেবিলে একটা গেলাম, একটা টেবিলে একটা কোশ্চেনই জিজ্ঞেস করবে, বা একটা আইডেন্টিফিকেশন, সেটাই বলতে পারলি না। আর একটা ধর তো জিজ্ঞেস করলো, সেটাও বলতে পারলি না, বা তোর সেই সময় মনে নেই। বাট ফিজিওলজি এরকম ব্যাপার নেই, কনসেপ্ট। এনিওয়ে, so each and every lobe is important for your exam. Remember always the common rule. আগের দিন কি বলেছিলাম? That is a, হ্যাঁ কি বলেছিলাম, কি বলেছিল বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ইউজ ইট অর লুজ ইট, ওটা ডিফারেন্ট ইস, এইগুলো হচ্ছে যেগুলো এনি লোবস, মোটর লোবস, এই ফ্রন্টাল লোব, প্যারাটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব, ইচ অ্যান্ড এভরি লোব, two things are very common. Number one is primary cortex and associated motor cortex. জীবনে বলিস না, একটা আবার সেন্সে কালেক্ট করে, আর একটা আমাকে প্রডিউস করে, প্ল্যান, এক্সিকিউশনস অ্যান্ড ফাংশনস। আমি এখানে হাত দিতে যাব, আমি হাত দেবো বলে ঠিক করলাম, ঠিক যখন করলাম দ্যাট ইজ এ অ্যানাদার থিং। মুভমেন্ট করলাম, দ্যাট ইজ এ কর্টেক্স, বাট আমি ওইখানেতেই হাত দেবো, দ্যাট ইজ এ অ্যাসোসিয়েশন কর্টেক্স, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো লোবস মানে আলাদা করে পড়ার কিছু নেই, ইজ ভেরি সিম্পল। ফ্রন্টাল লোবে 4টে এরিয়া আছে, তাই তো? তার মধ্যে আমার মেন প্রিফ্রন্টাল কর্টেক্স, বোকাস এরিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইমারি ফ্রন্টাল কর্টেক্স বা মোটর কর্টেক্স অ্যান্ড অ্যাসোসিয়েশন কর্টেক্স। প্যারাটাল মানে সেন্সারি, প্যারাটাল মিনস সোমাটোসেন্সারি, প্রাইমারি সোমাটোসেন্সারি কর্টেক্স, অ্যাসোসিয়েশন সোমাটোসেন্সারি কর্টেক্স বা সোমাটোসেন্সারি অ্যাসোসিয়েশন কর্টেক্স। হয়ে গেল। সেন্সারি মানে কি, আমার এখানে ডিপ পেন, প্রেসার, টাচ, সব প্যারাটাল লোবে করবে। কোথায় করবে না, এটা পোস্ট সেন্ট্রাল জাইরাস। পোস্ট সেন্ট্রাল জাইরাস ইজ এরিয়া অফ দ্য সোমাটোসেন্সারি কর্টেক্স, আর ইউ ক্যান সে দ্য প্রাইমারি সোমাটোসেন্সারি কর্টেক্স। ইন দ্যাট কেস কি আসবে না, হোমানকুলাস আসবে। যেভাবে ম্যাপ রিপ্রেজেন্টেশন আছে ঠিক সেইভাবে হবে। মোটর সিস্টেমও কিন্তু তাই। প্রিফ্রন্টাল কর্টেক্স কেন ইম্পর্টেন্ট? হোয়াট ইজ প্রিফ্রন্টাল কর্টেক্স? হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? হ্যাঁ কি বল? বিহেভিয়ার, থট, হ্যাঁ, দেন ডিসিশন মেকিং, জাজমেন্ট, থট প্রসেস, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। আমি একটা পরীক্ষায় কোশ্চেন এসছে, একটু ঘুরিয়ে এসছে, এই যে থিঙ্ক করছি, প্রিফ্রন্টাল কর্টেক্স হেল্প করছি, ইজ হ্যাপেনিং। বা যেটা লিখছি সেটা মনে রাখতে পারছি নাকি, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট it is due to this important part, right? So in that case it is essential to understand the lobes. Lobes are very very important, frontal lobe, parietal lobe, etc. কি হচ্ছে এটা? out out What is the roll number? 114. 114 absent, out. So this parietal lobe, frontal lobe and occipital lobe is important for your exam, as well as temporal lobe. What is the function of temporal lobe? যদি একটা কথা বলে,
sound, auditory, right? Insular cortex, helpful for taste. Gustatory cortex is present in deep of the ears. Bag niye beriye ja, bag ne khata ne out. 1 কত বললি? 114. I will report. Okay. So these each every lobes, whenever you are thinking in your higher function, also important. Relate always the higher function in your clinics, higher functions. Anything, your cranial nerve testing, higher function is first. Patient's mental status ki rokom ache, patient's thought process ki rokom ache, patient is depressive or not. Each and every part is very much important. So each and every lobes are important for your exam, especially in viva. Now his today's topic is probably the transmission is very, very important, and all কেউ না কেউ এটা অনেকবার বলেছে, তোরাও জানিস. To some extent I will tell something what is maybe new for you. Maybe new for you is very much important for that. This is the, what is this? Presynaptic, postsynaptic, synaptic cleft, very good. And this is our channels. Key channels এগুলো, key channels. একটা কালার চেঞ্জ করে দিলাম, দুই একটা sodium channels. Suppose you are listening my topic, listening, trying to listen to understand. That means you are giving the input signal as a action potential. So in this case, this will come as a action potential in this way, right? Whenever it is action potential is produced, that means sodium ions is inside coming in to make it positive. Now my question is that what is the importance of the calcium inside the cell? Anyone? Vesicles, very good. So some vesicles are there, lots of vesicles are there basically. 100 to 20 vesicles in each and every presynaptic site is present. Inside that, there are different types of neurotransmitter, very good. Neurotransmitter, lots of neurotransmitters are there. Each and every nerves in our brain, billions of nerves are there to connections with these junctions. Now it is your old memory that what are the types of synapse? What are the different types of synapse? Axonic, axosomatic, means action of one, যদি এটা আমার সেল বডি হয় আর এগুলো কি আমার ডেনড্রাইট হয়, এখান থেকে অ্যাকশন এলো, ঠিক আছে? তাহলে আমার এই যে ডেনড্রাইটটা আছে, তাহলে আমি কি বলছি? এক্সোডেন্ড্রোনিক, দ্যাট ইজ দ্য মোস্ট কমন. This is the dendrite, another cell agbi, and then this is the dendrite of this, and this action of this like that. So this is the one synapse. So this is called exodendronic synapse. That it can happen like another neural cells is there, and that actions is with the cell body. Tale exosomatic. Another is there is a cell body, and this is a dendrite, and the axons, axonic. Out of them, exodendronic type synapse is very important and commonly seen. তাহলে বুঝতে পারছিস এইটুকু একটা বোর্ডের মধ্যে কত নার্ভের ছবি হয়ে গেল। এরা যত আঁকবি তত কানেকশনস, কত কানেকশন তুই দিতে চাস, everything, every type, everything can happen. So these connections are important in our medical science also. যে যত কানেকশনস বাড়াবি সে তত ভালো ক্লিনিক্স বুঝতে পারবি বা ভালো ডাক্তার হবে, কমপ্লিট, এর বাইরে আর কিছু নেই। সো দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার ডে টু ডে লাইফ। ইফ ইউ থিঙ্ক দ্যাট না আমি পরে করে নেব, হবে না। কেন হবে না? দ্যাট মিনস দিস কানেকশনস অলরেডি ইন এ ডিপ্রেশন মোড,
long-term depression. That is called LTD. So long-term potentiations means strengthening of these areas, strengthening of these areas, strengthening of these areas, strengthening of these areas are very important for our long-term potentiations. So long-term potentiation is nothing but the strengthening of the synaptic area, synaptic region in the CNS. Simple thing. So whenever you are going throughout a anatomy paper or anatomy books, you are trying again and again and again, then this is happening, the strengthening is happening due to the long-term potentiation already described by early and late, right? Early long-term potentiation, late long-term potentiation, LTP is very important. So these synapses is like that. এটাকে বড় করে রাখলে এরকম হবে. So these vesicles are requirement for the exocytosis here, fusing here. এখানে fuse করে গিয়ে these neurotransmitter will be released in this area, right? And this area, the post-synaptic, there some receptors are there, some receptors are there, some receptors are there. In case of long-term potentiations, in case of early detections, that means only the calcium helps to the input of more and more calcium. আমার নাম বাচ্চান মল্লিক, আমি নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের মেকানিক ডিজেল ট্রেডের একজন ইনস্ট্রাক্টর। আমি আজকে চলে এসেছি, আমি মেকানিক ডিজেল ট্রেডের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে এখানে আমার সামনে রয়েছে একটা 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। আমি আপনাদের সামনে টোটাল এই ডিজেল ইঞ্জিন সম্পর্কে আপনাদের একটু আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে একটা ইঞ্জিন আমার ওয়ার্ক করে। আমি আগেই বলে নিচ্ছি যে এটা আমার 6 সিলিন্ডার 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন, অর্থাৎ কি এই ইঞ্জিনটাতে আমার 6টা সিলিন্ডার রয়েছে এবং এটা 4 স্ট্রোকের ডিজেল ইঞ্জিন। আমি এই ইঞ্জিন সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরব যে এই 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কিভাবে ওয়ার্কিং করে, তার ওয়ার্কিং প্রসেস কি এবং কোনটার কি পার্টের নাম, সে কিভাবে ওয়ার্ক করে। তো ফার্স্ট আমি চলে আসি, আমরা কি করে বুঝবো যে এটা আমার ডিজেল ইঞ্জিন। ফার্স্ট এই আইডেন্টিফিকেশনটা আমাকে করতে হবে। আমরা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই দেখব যে স্পার্ক প্লাগ থাকে, ডিজেল ইঞ্জিনে আমাদের থাকে স্পার্ক প্লাগ থাকে। এই দেখুন, এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর পাম্প। এই ফুয়েল ইনজেক্টর পাম্প থেকে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা করে লাইন বেরিয়ে গেছে, এইগুলাকে বলা হচ্ছে যে ফুয়েল লাইন। এবং এখানে আমার কি ইনজেক্টর রয়েছে, আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারবো যে এটা হচ্ছে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। ফুয়েল ইনজেক্টর পাম্প, ফুয়েল ইনজেক্টর পাম্পের মধ্য দিয়ে আমার ফুয়েল স্প্রে হচ্ছে। আমি এটা দেখলাম যে একটা কন্ডিশন বুঝলাম যেটা ডিজেল ইঞ্জিনের কন্ডিশন। 2 নাম্বার কি, ডিজেল ইঞ্জিনে অবশ্যই একটা ওয়েট সম্পন্ন এবং হেভি ইঞ্জিন হয়, সেটা আমরা এই ইঞ্জিন দেখেই বুঝতে পারছি। 6 সিলিন্ডার একটা ইঞ্জিন, 6টা সিলিন্ডার। 6 সিলিন্ডার আমরা কী বুঝবো, আমরা প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে আমার যে ফুয়েল লাইন কিন্তু রয়েছে, তাই আমরা ডিজেল ইঞ্জিন বলতে পারি, হেভি ইঞ্জিন বলতে পারি। 6 সিলিন্ডার বলছি। এরপর আমাদের কিছু পার্ট রয়েছে, যে সমস্ত পার্টগুলোকে আমি ডিসকাস করব। আমাদের এই একটা পার্ট রয়েছে, এই পার্টটাকে বলা এয়ার ক্লিনার। অর্থাৎ কি আমাদের ইঞ্জিন সিলিন্ডার, ইঞ্জিনের যে ওয়ার্কিং প্রসেস, ফার্স্ট হচ্ছে আমার সাকশন স্ট্রোক। ডিউরিং সাকশন স্ট্রোক পিস্টন মুভ টিডিসি টু বিডিসি, অর্থাৎ কি পিস্টন যখন উপর থেকে নিচের দিকে নামে তখন ফ্রেশ এয়ার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে। তার মাধ্যমে প্রবেশ করে ইনলেট পোর্ট দিয়ে প্রবেশ করে এবং সেখানে একটা ডোর থাকে যাকে আমরা বলি ভালভ। সেই ভালভ ওপেন হয়ে যায় ডিউরিং সাকশন স্ট্রোকে। ডিউরিং সাকশন স্ট্রোকে যখন ভালভ ওপেন হয়ে যাচ্ছে তখন ফ্রেশ এয়ার আমার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করছে। তো ইঞ্জিন ফ্রেশ এয়ারটাকে প্রবেশ করার জন্য এখানে একটা এয়ার ক্লিনার রয়েছে। কি কারণে? যাতে বাইরের যে এয়ার, সেই এয়ারের মধ্যে অনেক সময় আমরা দেখি অনেক ধূলিকণা রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমরা
যদি বিভিন্ন রকমের যন্ত্রপাতির সাহায্যে দেখতে চাই, দেখবো যে অনেক রকমের দূষিত বায়ু রয়েছে। সেই সমস্ত দূষিত বায়ুগুলোকে সম্পূর্ণভাবে ক্লিন করে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পাঠানো হয়। এতে আমার কম্বাশন বা আমার আউটপুট অনেকটা বেটার হয়, যার জন্য আমরা এয়ার ক্লিনার ইউজ করি। তো ফার্স্ট এয়ার ক্লিনার এর মাধ্যমে ক্লিন হচ্ছে। এয়ার ক্লিনার ক্লিন হওয়ার পর ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে ডিউরিং সাকশন স্ট্রোক আমার প্রবেশ করছে। ডিউরিং সাকশন স্ট্রোক প্রবেশ করার পর আমার কম্প্রেশন স্ট্রোক হচ্ছে। অবশ্যই আপনি কম্প্রেশন স্ট্রোক ইমাজিনেশন বা আমরা ভিডিওতে দেখেছি, আমরা হয়তো কলেজে ঘুরে দেখতে পাই না, কিন্তু ডিউরিং কম্প্রেশন স্ট্রোকে আমরা যেটা দেখি, পিস্টন মুভ করে আমার বিটিসি টু টিডিসি, অর্থাৎ কি পিস্টন নিচের থেকে উপরের দিকে উঠতে থাকে। তারপর হচ্ছে আমার পাওয়ার স্ট্রোক এবং এক্সজস্ট স্ট্রোক। তো আমরা এক্সজস্ট স্ট্রোকে দেখব, আপনাদের সামনে দেখাবো। এখানে বিভিন্ন রকমের এক্সজস্ট পোর্ট রয়েছে, যার সাহায্যে এক্সজস্ট গ্যাস কিন্তু বেরিয়ে যায়। এই আমার এক্সজস্ট পোর্ট, অর্থাৎ কি প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে পোর্ট রয়েছে। এই একটা পোর্ট একটা সিলিন্ডারের জন্য, এই একটা পোর্ট একটা সিলিন্ডারের জন্য। প্রত্যেকটা পোর্টের সঙ্গে কিন্তু একটা কমন কানেক্টিং রয়েছে, যার মাধ্যমে প্রত্যেকটা সিলিন্ডার থেকে এক্সজস্ট গ্যাস বেরিয়ে যায়। এটা প্রসেস। আমরা আরো একটা পার্ট এখানে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা দেখছি অয়েল লাগানো, যেটা বলে স্টার্টার মোটর। যেহেতু এটা হেভি ইঞ্জিন, এই হেভি ইঞ্জিনটাকে ফার্স্ট ইনিশিয়াল টাইমে স্টার্ট করার জন্য স্টার্টার মোটর দিয়ে স্টার্ট করতে হবে। এটা ক্রাঙ্কিং জন্য, কারণ হচ্ছে ফার্স্ট সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সজস্ট এই স্ট্রোক কমপ্লিট করতে না পারলে কখনোই কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। তাই ইনিশিয়াল পয়েন্টে আমার সাকশন কম্প্রেশন পাওয়ারের জন্য, অর্থাৎ ইঞ্জিনকে স্টার্ট করার জন্য ফার্স্ট কী হয়, ইলেকট্রিসিটির মাধ্যমে বা ব্যাটারির মাধ্যমে আমরা কী করি, এই পাওয়ারটাকে স্টার্টার মোটরের মাধ্যমে, এখানে প্লাঞ্জার রয়েছে এবং এখানে আমার ফ্লাইহুইল রয়েছে, এর ভিতরে ফ্লাইহুইল রয়েছে এবং এই স্টার্টার মোটর তার প্লাঞ্জার রয়েছে, সে ফ্লাইহুইলের সঙ্গে কানেক্ট হয়ে ফ্লাইহুইল হয়ে ঘটছে। আর ফ্লাইহুইলের সঙ্গে কানেক্ট হয় ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে কানেক্ট হচ্ছে পিস্টন। তাহলে কী হলো, যখনই আমার স্টার্টার মোটর ফ্লাইহুইলকে মুভমেন্ট করাচ্ছে, ফ্লাইহুইল মুভমেন্ট মানেই আমার ক্র্যাঙ্কশ্যাফট মুভমেন্ট করা, আর ক্র্যাঙ্কশ্যাফট মুভমেন্ট করলেই আমার সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সজস্ট শুরু হয়ে যাবে। অর্থাৎ কি এই চারটে প্রসেস যখনই হবে তখন ইঞ্জিন অটোমেটিক চলতে থাকবে। ইঞ্জিন যখনই নিজে নিজে চলতে শুরু করবে তখন আমার এক্সট্রা পাওয়ারের কোনো প্রয়োজন নেই, তখন আমি কি আমার ইলেকট্রিসিটি পাওয়ার ডিসকানেক্ট করে দেবো, অটোমেটিক পিস্টন কাজ করবে এবং ইঞ্জিন ওয়ার্ক করবে। এই একটা আমার পার্ট দেখলাম, যেটা আমরা বলছি স্টার্টার পার্ট। আমরা আরো একটা পার্ট দেখছি এখানে, ডায়নামো বলছি এই পার্টটাকে। এই পার্টটাকে আমরা বলছি ডায়নামো। এটা কি ইলেকট্রিসিটি প্রডিউস করে, অর্থাৎ কি আমাদের ভেহিকেলে অনেক সময় গাড়িতে দেখা যায় যে বিভিন্ন রকম ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, বা অনেক সময় স্টার্টিংয়ের ক্ষেত্রে স্টার্টার মোটরের প্রয়োজন হয় পরবর্তী পর্যায়ে সেটাকে স্টার্ট করার জন্য। যার জন্য কি হয়, এর মাধ্যমে এই স্টার্টার মোটরের মাধ্যমে এই ডায়নামোর মাধ্যমে আমার ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এ কার সঙ্গে কানেক্ট থাকে, এ হচ্ছে আমার সম্পূর্ণ ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে, ক্র্যাঙ্কশ্যাফট নিচেই রয়েছে, ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে কানেক্টিং রয়েছে এই ফ্যানে। এই ফ্যানটা কী ফ্যান আমি আপনাদেরকে বলবো, এই সঙ্গে একটা পুলির মাধ্যমে কানেক্ট করা হয়েছে, অর্থাৎ কি এ মুভমেন্ট করলে এও মুভমেন্ট করবে, অর্থাৎ কি এর মাধ্যমে এ ঘুরলে আমার স্টার্টার ডায়নামো ঘুরলে সেই ইলেকট্রিসিটি প্রডিউস করবে। এরপর আমি চলে আসি, এটাকে একটা পার্ট বলছে, এই পার্টের নাম হচ্ছে রেডিয়েটার। এই রেডিয়েটারের কাজ কি, রেডিয়েটারের কাজ হচ্ছে ইঞ্জিন সিলিন্ডার যখন সাকশন কম্প্রেশন পাওয়ার হচ্ছে, হিট হচ্ছে, তো সেই হিটটাকে রিডিউস করার জন্য একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার নিয়ে রাখার জন্য, একটা সার্টেন টেম্পারেচার কমিয়ে রাখার জন্য, যদি টেম্পারেচার অতিরিক্ত বৃদ্ধি না হয়, যার জন্য কী হয়, এই রেডিয়েটার ইউজ করা হয়। রেডিয়েটারের মাধ্যমে যে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যে কুলিং সিস্টেম, সেই কুলিং সিস্টেমের ওয়াটারটাকে গরমটাকে বা গরমটাকে বার করে এই রেডিয়েটারে প্রবেশ করা হয় এবং রেডিয়েটারে এটাকে কুল করে, কুল বলতে একটা সার্টেন টেম্পারেচার নিয়ে এসে আবার তোমরা ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করা হয়, যাতে ইঞ্জিন সিস্টেম ইউজ করি। কুলিং সিস্টেমের মেইন পার্ট একটা রেডিয়েটার। এই রেডিয়েটারের জন্য সামনে আপনারা দেখবেন, খেয়াল করবেন একটু, যে রেডিয়েটারের একটা ফ্যান রয়েছে, কুলিং ফ্যান বলা হয় একে। এই কুলিং ফ্যানের মাধ্যমে এক্সট্রা হাওয়া, এক্সট্রা এয়ার আমার এই রেডিয়েটারে প্রবেশ করে কুলিং করতে সাহায্য করে। এই একটা ওই পার্ট দেখলাম আপনাদের। এরপর আগে আপনাদের চলে আসবো এই জায়গায়, এই দিকে একটু আসবেন, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, বের বোঝা যাবে। এখানে আমি দেখলাম এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, বের বোঝা যাবে। এখানে আমি দেখলাম যে এটাকে বলা হয় ফুয়েল ফিড সিস্টেম, ফুয়েল ফিড সিস্টেমের একটা পার্ট, এটাকে বলা হয় কি ফুয়েল ফিল্টার। অর্থাৎ কি
এই যে আমার ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কের মধ্য দিয়ে আমার ফার্স্ট ফুয়েল আসছে। ফুয়েল কোথায় আসছে? ফার্স্ট ফুয়েল সিস্টেমের মধ্যে দিয়ে ফুয়েল ইঞ্জেক্টর পাম্পে যাচ্ছে এবং এখানে গিয়ে টোটালি ফুয়েল ফার্স্ট ফুয়েল ফিড সিস্টেম আসছে। এই যে পার্ট, এই পার্টের মাধ্যমে কিন্তু ফার্স্ট ফুয়েল এই জায়গায় প্রবেশ করছে। কোথায়? এই জায়গায় ফিড পাম্প। এই ফিড পাম্প থেকে পাম্প করে ফুয়েলটাকে ট্রান্সফার করছে ফুয়েল ফিল্টারে। এখানে এটাকে বলা হয় প্রাইমারি ফিল্টার, এটাকে বলে সেকেন্ডারি ফিল্টার। এই প্রাইমারি সেকেন্ডারি ফিল্টারের মধ্যে আমরা দেখলে বুঝতে পারবো যেখানে কিছু পার্টিকেল সাইড যদি কিছু থেকে থাকে, নড়ি করা বালি যদি কিছু থাকে, এই জায়গায় আমাদের ক্লিয়ার হয়ে যায়। তারপরে যে পার্টটা সেটাকে বলে সেকেন্ডারি ফিল্টার। এই সেকেন্ডারি ফিল্টার টোটালি পেপার ফিল্টার, অর্থাৎ কি অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যদি কোনো ডাস্ট বা পার্টিকেল থাকে, কোনো কেমিক্যাল থাকে, সে কিন্তু এই জায়গায় ক্লিয়ার হয়ে যায়। তারপর কি এই ফিল্টার থেকে প্রাইমারি ফিল্টার সেকেন্ডারি ফিল্টার থেকে সরাসরি চলে আসছে আমার ফুয়েল ইনজেক্টর পাম্প, এটা বলা হয় FIP ফুয়েল ইনজেক্টর পাম্প। এই ফুয়েল ইনজেক্টর পাম্পের মধ্যে আমাদের রয়েছে গভর্নর, যেটাকে আমরা গভর্নমেন্ট থেকে এসেছি গভর্নর, অর্থাৎ কি এই ঠিক করে কখন কোন সিলিন্ডারের মধ্যে আমি ফুয়েল ইনজেক্ট করবো। অর্থাৎ এখানে 6টা সিলিন্ডার রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই যে 6 সিলিন্ডার, 6টা সিলিন্ডার, তাহলে প্রত্যেকটা সিলিন্ডারে সাকশন কম্প্রেশন পাওয়ার হচ্ছে কোন ইঞ্জিনে কোন সিলিন্ডারে আমি ফুয়েলটাকে স্প্রে করবো, এটা ঠিক করে এই জায়গা থেকে, এই ফুয়েল ইনজেক্টর পাম্প থেকে। এখানে রয়েছে আমার গভর্নর, অর্থাৎ কি এই ঠিক করে যে কখন কোন সিলিন্ডারের মধ্যে আমি ফুয়েলটাকে প্রেস করব এবং কোন টাইমে করব, সেটা কিন্তু এই নির্ণয় করে। যার জন্য ফুয়েল ইনজেক্টর পাম্প ডিজেল ইঞ্জিনের খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, এই ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে ফুয়েল স্প্রে হয়ে যাচ্ছে এবং কখন কোন সময় প্রয়োজন আমার দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা পার্ট আমরা দেখছি, এই পার্টটাকে বলা হচ্ছে আমার যে লুব্রিকেটিং সিস্টেমের জন্য আমার লুব্রিকেটিং ফিল্টার, অর্থাৎ কি যেটা আমরা বলছি অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, যেটা ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের জন্য ইঞ্জিনকে পিছলে করার জন্য পিস্টন যেহেতু সিলিন্ডার বরাবর কন্টিনিউ আপ ডাউন করে, ওঠানামা করে, সেই অর্থে এখানে দেখা যায় যে কি কন্টিনিউ পিস্টন যখন সিলিন্ডারের গা বরাবর ওঠানামা করতে থাকে, ফলে সেখানে একটা ফ্রিকশন ঘর্ষণের সৃষ্টি হয়, যার জন্য সেটা আমাদের লুব্রিকেটিংয়ের প্রয়োজন হয়। ইঞ্জিন অয়েলের প্রয়োজন হয় ইঞ্জিনকে যাতে ঠিকঠাক মসৃণভাবে চালানোর জন্য। তো এই যে ইঞ্জিন অয়েল, সেই ইঞ্জিন অয়েল ফার্স্ট কিন্তু এই ইঞ্জিন এর মাধ্যমে প্রথমে ক্লিয়ার হয়, ফিল্টার হওয়ার পর আমার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টনে গা বরাবর উঠে টোটালটা ক্লিয়ার করে। এই সিস্টেমটাকে আমরা এটাকে বলছি কি, আমরা বলছি যে অয়েল ফিল্টার, এটাকে আমরা বলছি কি অয়েল ফিল্টার। এই একটা পার্ট, এটা হচ্ছে আউটলেট শ্যাফট কি, এটা আমাদের মেন শ্যাফট, অর্থাৎ কি ইঞ্জিন যে আমার টোটাল যখন একটা ইঞ্জিন ওয়ার্কিং করছে, সাকশন কম্প্রেশন পাওয়ারের পর কি হচ্ছে, ইঞ্জিন টোটালি একটা পাওয়ার তৈরি হচ্ছে। পাওয়ারটা জেনারেট হয়ে কোথায় হচ্ছে না, ক্র্যাঙ্ক শ্যাফটে পাওয়ারটা জেনারেট হয়, সে স্টোর করে। সেই ক্র্যাঙ্ক শ্যাফটের একটা দিক, দুটো দিক, এই একটা পার্ট আর একটা পার্ট ওই সাইড রয়েছে। এই পার্টটা কিন্তু আমরা মেন শ্যাফট বলি, যেটাকে ফ্লাইহুইলের মাধ্যমে দিয়ে আমার মেন শ্যাফটে বেরিয়ে আসে। এর মাধ্যমে এই পার্টটাকে আমরা কাজে লাগিয়ে আমরা কী করি, বিভিন্ন রকমের গাড়ি বা ভেহিকেলকে পরিচালনা করতে লাগাতে পারি, বা অনেক সময় ইলেকট্রিসিটির কাজ জন্য ডায়নামিক করে ইলেকট্রিসিটি পুরানো ব্যবহার করে। মেন হচ্ছে এই শ্যাফট আমার ইঞ্জিন সিলিন্ডারের ক্র্যাঙ্ক শ্যাফটের সঙ্গে কানেক্ট হয়ে টোটাল এই শ্যাফটে বেরিয়ে আসছে, এটার শ্যাফট। আর একটা শ্যাফট যেটা ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে দিয়ে অপর সাইডে থেকে, সেটাকে আমরা কি ক্যাম শ্যাফট, স্টার্টার মোটর, ফ্যান, ফুয়েল ইনজেক্টর পাম্প, টোটালভাবে পরিচালনা করার জন্য আর একটা শ্যাফট থেকে পাওয়ার নিয়ে আমরা কাজ চালাই। এই টোটাল আমার ডিজেল ইঞ্জিন ওয়ার্কিং প্রসেস সিস্টেম আমি আপনাদের সামনে দেখলাম যে আমার 6 সিলিন্ডার 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কীভাবে কাজ করছে। এটা একটা হেভি ইঞ্জিন এবং এই ইঞ্জিনের ওয়ার্কিং প্রসেস আপনাদের সামনে আমি তুলে ধরলাম পার্ট বাই পার্ট, কীভাবে ওয়ার্ক করছে এবং তার আউটপুট কীভাবে আসছে, কোনটা পার্ট আমি টোটালি আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম যে আমার এই যে ডিজেল ইঞ্জিন, এই ডিজেল ইঞ্জিনের কোনটা কি পার্ট সেই সম্পর্কে আপনাদের সামনে
আলোচনা করলাম। এবার পার্টিকুলার প্রত্যেকটা পার্টের কিছু সূক্ষ্ম কাজ রয়েছে, যে সমস্ত কাজগুলো আমরা অনেক সময় এড়িয়ে যাই, সেই কাজগুলো নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরবো। যেমন এই একটা আপনারা পার্ট দেখছেন, যে এই পার্টটা কি পার্ট রয়েছে, এর কি কাজ। অ্যাকচুয়ালি আমরা এই জায়গার মাধ্যমে, এই পার্টের মাধ্যমে আমরা যে ইঞ্জিন অয়েল যেটা লুব্রিকেটিং অয়েল, সেই অয়েলটা কিন্তু আমরা এই ইঞ্জিনের অয়েলের উপর দিয়ে এখান দিয়ে প্রবেশ করা হয়। তার মাধ্যমে কী হয়, টোটাল অয়েলটা আস্তে আস্তে নিচে নামে এবং নিচে একটা জায়গায় স্টোর হয়। আমার যে অয়েল প্যান রয়েছে সেই অয়েল প্যানের মধ্যে থাকে এবং সেটা ওয়ার্কিং। এই হচ্ছে আমার একটা পার্টের আপনাদেরকে দেখা। আরও কিছু পার্ট রয়েছে, যে সমস্ত পার্টগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। যেমন এইটাকে বলা হয়, একটা পার্ট দেখছেন, এটা রেডিয়েটার, আপনাদের আগেই বুঝিয়েছি। এই রেডিয়েটারের যে কুলেন্ট, অর্থাৎ যে জল বা ওয়াটার সেটা এই যে এগুলো স্টোর হচ্ছে, এটাকে বলা হয় আপার হোস। এটাকে কী বলা হয়, আপার হোস। অর্থাৎ কি, ইঞ্জিন সিলিন্ডারের যে কুলেন্ট সেটা কিন্তু এই আপার হোস দিয়ে আমাদের রেডিয়েটারে প্রবেশ করে। ঠিক আছে, এইবার এই রেডিয়েটারে দেখবেন যে এই যে একটা রেডিয়েটারের জলটা কোথায় থাকে বা কুলেন্টটা কোন জায়গায় থাকে, একটু যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে, একটু দেখুন ভালো করে যে এই প্রত্যেকটা একটা ফ্রেঞ্চ রয়েছে, অর্থাৎ কি ঝিরি ছোটো ছোটো